নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য আরো একবার আপনাদের একটা ভালো অনুষ্ঠান কেন বললাম, অনুষ্ঠান তো প্রচুর থাকে এবং প্রত্যেকটা অনুষ্ঠানই সব ধরনের অনুষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে যে আপনাকে ভালো করা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একটু বেশি করে আপনাদের কথা ভাবে, কারণ সব দিকের জীবনের কিন্তু ভালো হওয়ার প্রয়োজন, তার মধ্যে সব থেকে বেশি ভালো থাকার প্রয়োজন আমাদের স্বাস্থ্যে। যখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে তখন আমাদের সবকিছু ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, আমাদের ইচ্ছে শক্তি ভালো থাকে, আমাদের কাজ করার স্পৃহা বেড়ে যায়, আমাদের এনার্জি বেড়ে যায়, ছুটোছুটি সবকিছু করতে ভালো লাগে। কিন্তু সবকিছু থাকার পরেও যদি আপনার শরীর খারাপ থাকে তাহলে কিন্তু সবেই মাটি হয়ে যায়, অর্থাৎ কিছুই আপনার ভালো লাগে না। তাই আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং কিভাবে আপনি স্বাস্থ্যকে ভালো রাখবেন, কারণ এটুখানি আমরা জানি যে আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, আর নিজেকে কতটা ভালোবাসি সেটা আমরা তখন টের পাই যখন আমরা অসুস্থ হই। তাই নিজেকে যখন আপনি ভালোবাসেন, নিজের ভালোবাসার মানুষগুলোকে যখন আপনি ভালোবাসেন, তখন তারা যখন অসুস্থ হবে বা আপনি যখন অসুস্থ হবেন তখন তাদের বা নিজেকে সুস্থ করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আপনার। সঠিক জায়গায় গিয়ে কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা দিতে হবে, সঠিকভাবে কিন্তু তাদের সঠিক পথে সঠিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাড়াতাড়ি ভালো করতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা আবারও আপনাদের জন্য আলোচনা করব সঠিক পথটা আপনার কি। কারণ বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে একটা জিনিস তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আপনারা সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছেন না। অনেকেই বলছেন দীর্ঘদিনের সুগার আমার, কিন্তু কোথায় ট্রিটমেন্টের পরও তো সুগার ভালো হচ্ছে না। আর্থারাইটিসের সমস্যা, ডাক্তারবাবুর কথা শুনে মেডিসিন তো খাচ্ছে কিন্তু এখনো হাঁটু ব্যথা তো আমার কমলো না, এখন আমাকে অপারেশনের পরামর্শ দেওয়া হচ্ছে। তো এরকম বিভিন্ন অভিযোগ যখন আপনাদের থাকে তখন সেই অভিযোগগুলোর একটা সঠিক উত্তর পাওয়ার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব যে এনবিপি কতটা আপনাদের জন্য এগিয়ে, কি করছে আপনাদের জন্য এবং কতটা আপনি ভালো হতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছলে। সব বিষয়টা পরিষ্কার ভাবে আলোচনা হবে আপনাদের জন্য। আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি রয়েছেন আপনারা যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। এবং আজকে আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুগার, ডায়াবেটিস, সাইলেন্ট কিলার, মধুমেহ। আপনি যে নামেই চিনুন না কেন, তবে একেবারে আপনার কাছেই রয়েছে, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে আপনার প্রিয় কোনো মানুষের মধ্যে কিন্তু এই সমস্যার প্রকোপতা কিন্তু বেড়েছে। কেন এই সুগারের প্রকোপতা বাড়ছে এবং সুগার থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, সব বিষয়টা ডাক্তারবাবু থেকে শুনবো। সুগার আজকাল দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরেই আমরা পেশেন্ট পাচ্ছি। এই কারণের জন্য যে সুগার আমাদের লাইফস্টাইলের ওপর প্রচুর পরিমাণে নির্ভর করে এবং এই লাইফস্টাইল আমাদের এখন এমন হয়ে গেছে ব্যস্ততার লাইফের মধ্যে যে আমাদের লাইফস্টাইলটা আমরা ঠিক মতো পালন করি না। যেটা দরকার যে হ্যাঁ একটুখানি শারীরিক কসরত করা, তার সাথে সাথে ঠিকঠাক মতো করে ডায়েট মেনটেন করা এবং তার সাথে সাথে যে কোন কোন জিনিস আমরা খাবো না বিশেষ করে সেইটার উপরেতে জোর দেওয়া। তো দেখা যায় যে সেই জিনিসগুলো এখন হয়ে ওঠে না। এর ফলে কি হয়, যে জিনিসটা আমাদের বারণ সেই জিনিসটাই আমরা বেশি পরিমাণে, কারণ ওটা চটজলদি খাওয়া হয়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, সেই কারণের জন্য সেটাকেই আমরা ইনটেক করি। এর সাথে সাথে আমাদের শারীরিক কসরত কমে গেছে। তাই এই সুগারের প্রবণতাটা আমরা এখন প্রত্যেকটা বাড়ির মধ্যে কোনো না কোনো পেশেন্ট পাচ্ছি। তার সাথে সাথে যেটা দেখা যায় যে যাদের একটা হিস্ট্রি আছে সুগারের, তারা যে শুরু থেকে যেভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা দরকার, তাদের ফ্যামিলিতে হয়তো হিস্ট্রি আছে, তারা কিন্তু সেইভাবে করছে না। তো এই নানা রকম কারণের জন্য আমাদের সুগারের প্রবণতাটা একটু ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং প্রায় দেখা গেলে প্রত্যেকটা ঘরে একটা না একটা পেশেন্ট আমরা পাচ্ছি। কোনটা ধরে নিন। অবশ্যই আমরা সুগারের বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরবো, তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়সটাও জানাবেন। সমস্যা আমার হাঁটুর সমস্যা আছে। হাঁটুর সমস্যা, বয়সটা 50। আচ্ছা, হাঁটুতে কি হয়, ব্যথা হয়? হাঁটু খুব ব্যথা হয়। এটা মোটামুটি কতদিন আছে? তাও 3-4 মাস চলছে। কোন রকম এক্সরে বা কিছু করিয়েছেন? এক্সরে করেছি, কিছু এক্সরেতে বেরোয়। এক্সরেতে এবারে সিঁড়ি দিয়ে নামাতে খুব কষ্ট হয় আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, বলতে থাকছি।
হাঁটুর ব্যথা যেটা হয় আমরা সচরাচর জানি যে হাঁটুতে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা দুটো কারণের জন্য, একটা হচ্ছে আমাদের অস্টিওআর্থারাইটিসের জন্য হতে পারে, আর একটা হচ্ছে আমাদের যদি কোনো রকম নার্ভ আমাদের ব্লক হয় কোমর থেকে, সেখান থেকে কিন্তু হাঁটুতেও এসে কিছু কিছু জায়গাতে নার্ভের সার্কুলেশনের বন্ধের জন্য আমাদের হাঁটুতেও কিছুটা কিছু এফেক্ট করে। তো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। যদি নার্ভ এফেক্ট কোমরে হয় এবং হাঁটু অবধি বা আমাদের নিচ অবধি সেই নার্ভ যদি যায় তাহলে কি হয়, তার ব্যথাটা একটু আলাদা ধরনের হবে। এবং যদি অস্টিওআর্থারাইটিস হয় তাহলে তার ব্যথাটা একটু আলাদা ধরনের হবে। অস্টিওআর্থারাইটিসে কি হবে, আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে, পা ভাঁজ করতে অসুবিধা হবে, সিঁড়ি ভাঙতে অসুবিধা হবে। তো এইগুলোর মধ্যে কোনটা আছে আপনার সেটা যদি আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি এবং যদি কোনো রকম এক্সরে রিপোর্ট আমরা দেখতে পারি, যদি করানো থাকে তাহলে তো একবার নিয়ে আসবেন, যদি না করানো হয় তাহলে আমরা করিয়ে নেব। এই দুটো জিনিসের কারণ হয় এবং কারণটা যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে। এই নয় যে আপনাকে মেডিসিন খেয়েই যেতে হবে এবং অন্যান্য জায়গায় যেটা হয় যে মেডিসিন খেয়ে যেতে হয়। তো এর সুন্দর ট্রিটমেন্ট আছে এবং একটা নির্দিষ্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন। শিলিগুড়ি থেকে বলছেন, শিলিগুড়িতেই আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি ডেটটা পেয়ে যাবেন। অবশ্যই দেখেছেন তো, ঠিক এই অভিযোগটার কথাই কিন্তু আমরা আলোচনা করছিলাম যে আপনার সমস্যা হয়েছে, স্বাভাবিক, আপনি নিজেকে ভালোবাসেন, আপনি ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু মনের মতন রেজাল্টটা পাচ্ছেন না, তখনই আপনার একটা হতাশা চলে আসে। তার মানে সমস্যাটাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। এই হতাশার থেকেই কিন্তু আমাদের নিস্তার দেয় এনবিপি ইউনানি আপাতত রিসার্চ সেন্টার। একবার এনবিপি তে আসুন না, দেখবেন এই আফসোসটা আপনার আর কিন্তু থাকবে না। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হবে, অর্থাৎ ডাক্তারবাবুদের শুধু মুখের কথা না, রিপোর্ট প্রমাণ করবে আপনি কিন্তু ভালো হয়ে গিয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। আমার নাম হচ্ছে সঞ্জয় দাস, আমি বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে বলুন দাদা। বনগাঁয় নতুন চেম্বার ওপেনিং, জানেন তো? না, জানি না। জানেন না? আচ্ছা, 18 তারিখে আমাদের নতুন চেম্বারের ওপেনিং। ডাক্তারবাবু বলে দেবেন, আমিও আরেকবার জানিয়ে দেবো। এবার বলুন আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে আমি আমার হাতে কেনোটা মানে গত 2-3 দিন ধরে খুব ব্যথা, আর কোনো জায়গায় ঘুরতে গেলে সবচেয়ে বেশি আমার বেশি ব্যথা। আচ্ছা, এটা ভাত করতে গেলে কোনো কিছু সাপোর্ট দিতে পারছি না কেনোতে। আচ্ছা, আপনার কি কোনো রকম চোট লেগেছিল? ওর পরে অনেক বছর আগে ঘুরতে খেয়েছিলাম, এরকম আর কি। আচ্ছা, এখন কি আপনি বাইক চালান অনেকক্ষণ ধরে? না, বাইক চালান, আমি গাড়ি চালান। দেখুন, ব্যথাটা কি সারাক্ষণই থাকছে না পার্টিকুলারলি কোনো সময় হচ্ছে? না, মাঝে মধ্যে হচ্ছে, আবার কোনো জায়গায় কোনো দেয়ালে হোক কোনো শক্ত জায়গায় সাপোর্ট দিতে পারছি না, তাহলেই ব্যথা লাগে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। কোনোয়ের যে ব্যথাটা বলছেন, যদি পুরনো কোনো রকম চোট থাকে তো সেখান থেকে কোনো না কোনো নার্ভ হয়তো এফেক্টেড হয়ে আছে, সেই কারণের জন্য ব্যথাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে পারে। কিন্তু এছাড়াও যদি আমাদের ডেলিকার লাইফস্টাইল, আমরা বারবারই বলি যে লাইফস্টাইলের উপর অনেক রোগ নির্ভর করে, তো যদি আপনার লাইফস্টাইলে গাড়ি চালানো থাকে তো অনেক সময় কি হয়, আমাদের কোনোতে টেনিস এলবো বলে এক ধরনের রোগও হতে পারে। তো সেই জিনিসটা সম্পূর্ণভাবে জানা যাবে যখন আমরা একটা এক্সরে করব। তো আমি জানি না এক্সরে করেছেন কিনা, তো যদি এক্সরে করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি ওখানেতে ক্লিয়ার ভাবে বুঝে যাবেন যে ওখানে কি হয়েছে। আর যদি জানার পরও আপনার হয়তো ট্রিটমেন্ট করার পরও যদি আপনার ব্যথা এখনো থাকছে তাহলে জানবেন আপনার ট্রিটমেন্ট প্রসেসটা ঠিক হচ্ছে না। তো সেই কারণে বলবো প্রত্যেকটা জিনিসই একটু ক্লিনিক্যালি দেখার প্রয়োজন থাকে। বনগাঁ থেকে আপনি বলছেন, সামনের রবিবার 18 তারিখ বনগাঁতে আমাদের ওপেনিং আছে, সেখানে ডক্টর বি শর্মাও যেরকম থাকবেন তার সাথে সাথে আমিও থাকবো। একবার এসে যোগাযোগ করুন। এক্সরে যদি থাকে, কোন রকম ট্রিটমেন্ট যদি করে থাকেন সেইগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই, অবশ্যই এর সলিউশন আপনি পেয়ে যাবেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন। একদম। যে সমস্ত চিকিৎসকদের মনে একটা সাহস আছে যে আমি পারবো ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ গুলোকে থেকে মানুষকে রেহাই দিতে, তারাই কিন্তু পারে ছুটতে। এবং এনবিপির প্রত্যেকজন চিকিৎসক জাস্ট আপনাদের জন্য দৌড়চ্ছেন, কখনো কলকাতা, কখনো হাওড়া, কখনো পশ্চিমবঙ্গের এই রাজ্য, কখনো পশ্চিমবঙ্গের এই জেলা, কখনো ওই জেলা, কখনো সেই জেলা, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য কোনো রাজ্যে তারা পৌঁছে যাচ্ছে। এতটা তারা ছুটছেন, এতটা তারা পরিশ্রম করছেন কেন বলুন তো? কারণ তারা জানেন আমাদের মধ্যে এই ক্ষমতা রয়েছে যে আমরা আপনাদের যে কোনো জটিল বা কঠিন সমস্যা থেকে রেহাই দিতে পারি। এবং এই ইচ্ছে শক্তিটা ডাক্তারবাবুদের মধ্যে রয়েছে যে আমরাই ভালো করবো এবং প্রত্যেকের মুখে একদিন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নামই থাকবে। আর সে কারণেই কিন্তু তারাও ছুটছেন। আপনাদের বলবো আপনাদের বেশি ছুটতে হবে না, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে দুটো কদম এগিয়ে আসুন। আপনার বাড়ির কাছাকাছি প্রত্যেকটি বড় শহরে কিন্তু এখন চেম্বার রয়েছে এনবিপি, একটু পৌঁছে যান। এতটুকু যদি
হাওড়ার কোথা থেকে বলছেন? ডোমজুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল হয়, ঠান্ডা হলে মোটামুটি 7টা বাজলে জ্বালা করে, অ্যাসিডিটি, প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল। আচ্ছা, মেডিসিন কিনে খান নাকি কোনো ডক্টর দেখিয়েছেন? আচ্ছা, এই যে আপনার প্রবলেমটা হচ্ছে, এটা মোটামুটি কি খুব অল্প সময় না দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা আছে? না, আমি বলছি এই প্রবলেমটা কি রিসেন্ট আছে না অনেকদিন ধরে আছে? রিসেন্ট। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন অনেকক্ষণ? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। আমাদের এই যে গ্যাস অম্বলের প্রবলেমটা যেটা থাকে, একটা অ্যাসিডিটি থাকে, সেটা কিন্তু ম্যাক্সিমাম যখন আমাদের খালি পেটে দীর্ঘক্ষণ ধরে থাকা হয়, তো লং টার্ম এই জিনিসটা থাকলে সেখান থেকে একটা অ্যাসিডিক রিয়াকশন হয়। আর এই যে অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রাইটিস, এটার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে খালি পেটে থাকার জন্য আমাদের যদি স্টমাক থেকে HCl ফরমেশনটা বাড়ে, সেখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাসিডিটি রিয়াকশন একটা হয়, সেখান থেকে কিন্তু অ্যাসিডিটিটা বাড়ে। আর এই গ্যাস্ট্রাইটিসের যে প্রবলেমটা থাকে, সেটা হচ্ছে যদি আমাদের লিভারে কোনো রকম ফ্যাট জমে কিংবা যদি লিভারে কোনো রকম হেপাটোমেগালি হয়, সেখানে কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা ডে বাই ডে বাড়তে থাকে। তো দুটো প্রবলেমই কিন্তু এমনি নর্মাল মনে হয় যে হ্যাঁ আমার গ্যাস হয়েছে, অ্যাসিড হয়েছে, কিন্তু ভেতর ভেতর কিন্তু জিনিসটার যে কারণ সেটা কিন্তু খুব মারাত্মক। কারণ এই অ্যাসিডিক রিয়াকশন বাড়তে থাকলে এক সময় কি হবে, আপনাদের স্টমাকের মধ্যে যে গ্যাসটা জমবে সেখানে খেতে কোনো রকম ইচ্ছা রাখবে না, আপনার সবসময় পেট ভার হয়ে থাকবে। কোনো কিছু খাবার গিললে মনে হবে যেন কোথাও একটা জায়গাতে ঠেকে তারপরে আপনার কাছে স্টমাকে আসছে, মানে ওখানেতে গ্যাস আস্তে আস্তে জমে যাবে। আর যদি লিভারের এই প্রবলেমটা রয়ে যায়, তাহলে কিন্তু লিভারের হেপাটোমেগালি থেকে বা যদি ফ্যাট জমে, সেখান থেকে কিন্তু গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অনেক স্টেজেতে গিয়ে পৌঁছবে, সেখান থেকে অন্য রোগ টান করবে। তাই গ্যাস অ্যাসিডিটি হচ্ছে জিনিসটা হয়তো মনে হয় যে খুব মামুলি জিনিস, কিংবা খুব বেশি হলে একটা দোকান থেকে ওষুধ কিনে খাওয়া হয়ে যায় এবং তাতে কিছুটা রিলিফ হয়ে যায়, আবার সেখানে আসে। তো এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক বড় রকম রোগ নেবে। তাই সাধারণ গ্যাস কিংবা অম্বলও কিন্তু একটা ভয়ের কারণ হতে পারে, কারণ যদি এটা দীর্ঘদিন ধরে আপনার শরীরে থাকে। তাই এই জিনিসটাকে কোন রকম ভাবে ফেলবেন না, ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এটা ট্রিটমেন্ট করুন। কারণ এইটার যদি আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করেন, অনেক বড় রোগের দিকে যাবে। তাই একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেখে নিই, কিছু রিপোর্টস এর প্রয়োজন থাকে যে কি কারণে এই জিনিসটা হচ্ছে, সেটা দেখার পর দেখবেন আপনাকে যখন আমরা মেডিকেশনের মধ্যে আনবো, এই প্রবলেমটা যেমন খুব তাড়াতাড়ি সলভ হবে, এছাড়াই প্রবলেমটা ভবিষ্যতে আপনার রিটার্ন করবে না। একদম। সব রোগে অল্প অবস্থায় তাও ভালো, কিন্তু সেটা যদি পুরনো হতে থাকে সে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। সুগার বা ডায়াবেটিসের আমরা কথা বলছিলাম, এটা প্রথম থেকেই ভয়ঙ্কর, যেহেতু আপনি প্রথমে বুঝতেই পারেন না আপনার সুগার বা ডায়াবেটিস হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু, আমি সেদিনও একজনের ফোন পেলাম অনুষ্ঠানে, সে জানতোই না যে তার সুগার বা ডায়াবেটিস রয়েছে। সে যখন টেস্ট করেছে তখন বললো কত 542 না কতর উপর তার সুগার হয়ে গিয়েছে। তো কি করব, কি করে বুঝবো যে আমার সুগার বা ডায়াবেটিস আছে নাকি শরীরে? এটা সেরকম সিমটম দেয় না। কিছু কিছু জায়গাতে অবশ্যই সিমটম একটা জায়গাতে দেবেই, তো সেটাকে একটু ফলো করতে হবে। তাছাড়া দেখা যায় যে যাদের একটু জেনেটিক কারণ আছে, যে হ্যাঁ বাড়ির সুগার আছে, ওনাদের ক্ষেত্রে একটাই যে 30-এর ঊর্ধ্বে আপনাকে প্রতি 2 মাস ছাড়া 2 থেকে 3 মাস ছাড়া আপনাকে অবশ্যই সুগার টেস্ট করতে হবে। এবং নর্মাল যাদের কোনো রকম জেনেটিক কারণ নেই, তাদের কি হয় যে কিছু কিছু সিমটম থাকে, যেমন হচ্ছে খুব খিদে পাবে, খুব ক্লান্তি বোধ হবে, তার সাথে সাথে জল তেষ্টা খুব বেশি হয়ে যাবে, এবং দেখা যাবে একটা সময় গিয়ে দুর্বল হয়ে পড়ছে, কোনো রকম কাজে দিতে ওনার এনার্জি থাকছে না, এবং তার সাথে সাথে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে প্রচুর ঘাম হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে। তো কিছু কিছু সিমটম জিনিসগুলো পাওয়া যাবে। তার থেকে সব থেকে বড় হচ্ছে যে আপনার দেখবেন খিদে বেড়ে যাবে, জলের তেষ্টা বেড়ে যাবে, এবং তার সাথে সাথে আপনাকে বারবার ইউরিনে যেতে হবে। তো এই সিমটম গুলো যদি আপনি লক্ষ্য করেন আপনার শরীরের মধ্যে, বা এইগুলোর মধ্যে কোনো একটা সিমটম, তাহলে কিন্তু অবশ্যই গিয়ে একবার সুগার টেস্ট করা দরকার। কারণ এই জিনিসটা ভেতর ভেতর কখন বাড়বে
সেটা কেউ বলতে পারবে না। এবার শুধু জেনেটিক কারণ নয়, এমনি নর্মালি প্রত্যেকটা মানুষকে 30 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষকে 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া অবশ্যই সুগার টেস্ট করা দরকার। একদম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি আমি তো বুঝতেই পারিনি যে আমার সুগার লেভেল এতটা হাই হয়ে গিয়েছে। তাহলে বোঝার কিন্তু উপায় রয়েছে। ডাক্তারবাবু বলছে শরীর সব সময় আপনাকে জানান দেয় যে কিছু একটা প্রবলেম শরীরে তৈরি হয়েছে, আমরাই চোখ বন্ধ করে থাকি বা আমরা বুঝি না বা আমরা জানি না। এই জানানোর জন্য এনবিপির এতগুলো অনুষ্ঠান, এতগুলো চ্যানেলে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি যে আপনারা জানুন যে কোন রোগের কি সিমটম গুলো বিন্দুমাত্র আপনারা উপলব্ধি করতে পারলেই আপনাদের নিকটস্থ কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এবং যদি মনে হয় যে এনবিপির ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের হাত ধরবো, তো অবশ্যই ডাক্তারবাবুরা কিন্তু সর্বদা আপনাদের সাথে রয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলুন, কি প্রবলেম? আমার বয়স হচ্ছে 35। থাইরয়েড আছে। আচ্ছা, 75 mg নাম বলার দরকার নেই কোনো রকম। মেডিসিনের নাম বলবেন না, শুধু বলুন আপনার থাইরয়েড রয়েছে। আর কি সমস্যা রয়েছে দাদা? সমস্যা এই 15 দিন ধরে দেখছি সকালবেলা যখন ভোরবেলা উঠি পায়ের বাম দিকে বাম পা, হ্যাঁ, পা দিলে মানে ব্যথা হচ্ছে। এটা কিছুক্ষণ চালা হাঁটার পর আবার ব্যথাটা কমে যাচ্ছে। কারণে ডাক্তার হচ্ছে। আচ্ছা, এই ব্যথাটা কি আপনার এই রিসেন্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই 15 দিন ধরে হচ্ছে। দেখুন, আপনি যে সিমটমটা বললেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আপনার ব্যথা হচ্ছে এবং সেটা আস্তে আস্তে আপনি যখন হাঁটাচলা করছেন তখন দেখা যাচ্ছে যে আপনার সেই ব্যথাটা কমে যাচ্ছে, এটা কিন্তু আপনার আর্থারাইটিসের লক্ষণ এবং এটা আর্লি সিমটম হচ্ছে আর্থারাইটিসের। আমরা যখন আর্থারাইটিস নিয়ে আলোচনা করব তখন দেখবেন বলবো আমি যে আর্লি সিমটমটা কি, সেটা হচ্ছে এটাই যে সকালবেলা ঘুম থেকে উঠবেন, শরীরে ব্যথা থাকবে বা পার্টিকুলারলি কোনো জায়গাতে ব্যথা থাকবে, তারপর একটু আস্তে আস্তে বডিকে মুভমেন্ট করালে সেটা কমে যাবে। তো আর্থারাইটিস একটা স্টেজ, এটা কিন্তু আপনার আর্লি একটা সাইন দিচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আর্থারাইটিস আপনার মধ্যে আসেনি, তবে এই জায়গাটাতেই কিন্তু এটাকে আটকে দিতে হবে। কারণ যদি এইটাকে না আটকান, যদি আর্থারাইটিসের জায়গায় চলে যায়, ক্ষয় হতে আরম্ভ করে, তখন কিন্তু ব্যথা যন্ত্রণার পরিমাণ আরো বাড়বে, এমনকি আপনি হাঁটতে পর্যন্ত পারবেন না। তাই শুরুতেই যখন আপনার লক্ষণটা ধরা পড়েছে এর ট্রিটমেন্ট করে নিন, যাতে এটা পার্মানেন্ট সলিউশন হয়। যে ট্রিটমেন্টটা আমরা দিই, কারণ আমরা বারবারই বলি আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা একদম পার্মানেন্ট সলিউশন। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন। এই স্টেজে যদি আপনি ট্রিটমেন্ট করবেন তো দেখবেন আপনি 2 থেকে 3 মাসের মধ্যে একদম ঠিক হয়ে গেছেন এবং ভবিষ্যতে এই রোগটা আর কোনোদিনও আর আসবে না। একদম। আর সে কারণে বলবো সঠিক অ্যাড্রেসটা আপনাদের জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে। যদি আপনারা মনে করেন যে অনেক জায়গায় তো গেলাম সেভাবে রেজাল্ট পাচ্ছে না, একটা ভালো জায়গার সন্ধান চাই, সেই সন্ধানটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমাদের অনুষ্ঠানের দিকে নজর রাখবেন, দেখবেন প্রচুর মানুষের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরি, তাদের ভালো বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরি। এনবিপিতে এসে তাদের কি ফিলিংস, তারা কতটা ভালো আছে, সব কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। অনুষ্ঠানের সাথে থাকুন, প্রত্যেকটা দিন অনুষ্ঠান দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। অনুষ্ঠান শুনতে শুনতেও কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে ঠিক কিভাবে জীবনকে চালাবো, কি খাবো না, কোন কাজটা করব, কোন কাজটা করব না, কি সিমটমের কি রোগ কারোর হতে পারে, সবটা আপনি কিন্তু বুঝে যাবেন। অর্থাৎ প্রাথমিকভাবে প্রথম স্টেজের ট্রিটমেন্টটা আপনি নিজেই করতে পারবেন। আর যখন আপনার মনে হবে যে না এটা যথেষ্ট সিরিয়াস বিষয়, তখন আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার আপনাদের জন্য। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং অবশ্যই আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জেনে যোগাযোগ করুন। সুগার নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সুগার একা আসে, কিন্তু হাজার একটা রোগকে আয় ভাই বলে ডেকে নিয়ে আসে, যেটা আরো বেশি ভয়ঙ্কর। তো আসবো সেই আলোচনায়। কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? দেবু সামন্ত বলছি। কোথা থেকে? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা? ওই এখন যে টিভির ভলিউমটা 0 করুন, আপনি শুধু ফোনে শুনবেন, টিভিটা কমিয়ে দিন। প্রবলেমটা বলুন। আমার এই সকালবেলা উঠলে কোমর থেকে পুরো পিঠাটা নিয়ে মাথা পর্যন্ত আচ্ছা ব্যথা করে। ব্যথা করে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? এটা 1 মাস 2 মাস মতো হচ্ছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো রকম ট্রিটমেন্ট করেছেন? না, এমনি ডাক্তারবাবু দেখা বলছে ব্যথার জন্য হচ্ছে, এটা কোনো ওষুধ গেলে চলে যাবে। আচ্ছা, তো সেই
কারণে ওষুধ খাচ্ছেন, ব্যথাটা কিছুক্ষণের জন্য থাকছে না, আবার যখন ওষুধের রিয়াকশনটা চলে যাচ্ছে তখন আবার ব্যথাটা আসছে, তাই তো? সবসময় প্রায় ব্যথা থাকে, মানে ওই যে আপনার ওই যে নরম টরম গুলো একটু কমে যায়, আবার সেটাই উনি বলছেন ডাক্তারবাবু। বেশ, পার্মানেন্টলি ভালো হতে চান তো, হ্যাঁ কি না? হ্যাঁ, কোমরের ব্যথাটা বেশি, কোমর থেকে ঘাড় অবধি। ডাক্তারবাবু যা বলছেন তাই কিন্তু শুনতে হবে। টিভির সামনে যান, টিভির আওয়াজটা এবার বাড়িয়ে দিন। দেখুন, আমরা বারবারই বলি যে এই যে একটা কথা উনি বললেন যে ডাক্তারবাবু বলেছে যে এটা ব্যথার জন্য হচ্ছে। ব্যথা তো আছে আপনার, অবশ্যই ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা কিন্তু কোনো রোগ নয়। ব্যথাটা হচ্ছে একটা রোগের সিমটম। আগে জানতে হবে আপনার ব্যথাটা কি কারণে হচ্ছে। এই যে কোমরে আপনার ব্যথা হচ্ছে, কারণ হতে পারে ওখানেতে লাম্বার স্পন্ডালাইসিস হয়েছে, বা যদি আপনার ঘাড় থেকে ব্যথাটা হয় তাহলে জানতে হবে যে কি কারণে, কারণ হয়তোবা ওখানে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হয়েছে। তো রোগ একটা আছে, তার সিমটম হচ্ছে ব্যথা, ব্যথার কারণে এই জিনিসটা নয়। তো আপনাকে যেটা ট্রিটমেন্ট করতে হবে সেটা রোগের ট্রিটমেন্ট করতে হবে। আপনাকে লাম্বার স্পন্ডালাইসিসের ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ট্রিটমেন্ট করতে হবে, তবে আপনার ব্যথা যন্ত্রণাটা যাবে। আপনি ব্যথার ওষুধ খেয়ে, মলম মেখে আপনি সেই অস্টিওআর্থ্রাইটিস কিংবা লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিসটাকে ভালো করতে পারবেন না। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। যদি পার্মানেন্ট সলিউশনের দরকার, যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা রোগের ট্রিটমেন্ট করি। আর যখনই রোগের ট্রিটমেন্ট হবে তখন দেখবেন ব্যথা যন্ত্রণা এইগুলো আলটিমেটলি চলে গেছে, তার সাথে সাথে রোগটা ভালো হয়ে গেলে এই ব্যথা যন্ত্রণা আর কোনোদিনও ফেরত আসবে না, কারণ রোগটা আপনার ঠিক হয়ে গেছে। তো রোগের ট্রিটমেন্ট করুন, ওপর সুপারফিশিয়ালি ট্রিটমেন্ট করে আপনি কোনোদিনও সুস্থ হতে পারবেন না। এই রোগটা কিন্তু আপনার বাড়বে এবং একটা সময় গিয়ে এমন হবে ব্যথা যন্ত্রণা আপনার কোনো ওষুধেও কমছে না। তাই ট্রিটমেন্ট অবশ্যই আছে। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে আপনি কি করে কতদিনের মধ্যে সুস্থ হবেন। আর এটাই কিন্তু অন্য সংস্থার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা তফাৎ। সে কারণে এখানে এলে মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়, সঠিকভাবে ভালো হয়, একেবারে গোড়া থেকে ভালো হয়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি শ্যামলী বলছি, বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে বলুন ম্যাডাম, বয়স কত আর কি সমস্যা? বয়স হলো আপনার 45। কি প্রবলেম হচ্ছে? সুগার থাইরয়েড বোথ। সুগার থাইরয়েড বোথ। মেডিসিন খাচ্ছেন তো ম্যাডাম? হ্যাঁ, অবভিয়াসলি। তো রেজাল্ট পাচ্ছেন নিশ্চয়ই, নাকি কোনো অভিযোগ আছে? না, মানে রেজাল্ট পাচ্ছি বলতে আমার খুব উইকনেস হয়। আচ্ছা, সুগার লেভেল কি আপনার কন্ট্রোলে থাকে? সুগার লেভেল আমার না, আমার ফাস্টিং একটু কম ছিল, কিন্তু পিপিটা ছিল 221। আচ্ছা, 221। মোটামুটি সুগারটা কতদিন আছে? 10 বছর, 14 থেকে 24। বাবা, 10 বছর। আচ্ছা, আপনি ফোনটা করলেন আজকে শুধু সুগার আর থাইরয়েডের জন্য তো? হ্যাঁ। আচ্ছা, থাইরয়েডও কি কন্ট্রোলে থাকে? থাইরয়েড আমার 18 ছিল। 18? থাইরয়েডটা আমার রিসেন্ট ধরা পড়েছে। আচ্ছা, যখন স্টার্টিং ছিল তখন 18, এখন এসেছে সেটা 16। 16? তো ওষুধ খাওয়ার পরও 16? যেখানেতে 5 এর কাছে থাকা দরকার 5 এর কমে? হ্যাঁ, যেখানে 5 এর কাছে থাকা দরকার সেখানে তো 16? হ্যাঁ, অনেকটাই বেশি ম্যাডাম, সেটাই বলা হচ্ছে। অনেকটাই বেশি। নিশ্চয়ই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি কিভাবে এখান থেকে পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। এই যে সুগার নিয়ে আজকে আলোচনা চলছিল, তো সুগারটা আপনি 10 বছর ধরে আপনি মেডিকেশনের মধ্যে আছেন, তারপরও আপনার সুগার লেভেল কন্ট্রোলে নেই। তো কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি যে মেডিকেশনের মধ্যে আছেন, যে মেডিসিন আপনি নিচ্ছেন, সেটা শুধু আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোল করছে। সেই কারণে কখনো কখনো দেখবেন কোনো মাসে আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকছে, আবার কোনো মাসে দেখবেন সুগার লেভেল বেড়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র ওই সুগার লেভেলটাকে কন্ট্রোল করে রোগটাকে আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না। তো আপনাকে করতে হবে যেটা, সুগারটাকে কন্ট্রোল করতে গেলে রোগটা ভালো করতে হবে। যেটা আমরা জোর গলায় বলেছি যে সুগারেরও ট্রিটমেন্ট আছে, সুগারেরও মেডিসিন বন্ধ করা যায় এবং সুগারের মেডিসিন বন্ধ করেও থাকা যায়। এর কারণটা হচ্ছে সুগারটা কি কারণে হচ্ছে সেটা আগে জানতে হবে। সুগারটা হয় আমাদের প্যানক্রিয়াস যদি খারাপ হয়, প্যানক্রিয়াস থেকে আমাদের যে ইনসুলিনটা বেরোয়, সেই ইনসুলিনটা আমাদের যখন শরীরের মধ্যে কম উৎপন্ন হয় তখন কিন্তু আমাদের
সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়ে। তাহলে সুগার লেভেলটা যখন বাড়ছে তার কারণ হচ্ছে ইনসুলিনের ফর্মেশন কম হওয়া। তাহলে আমাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে, প্যানক্রিয়াসটাকে ঠিক করতে হবে যাতে ইনসুলিনের ফর্মেশনটা বাড়ে। তাহলে ইনসুলিনের ফর্মেশন যদি বেড়ে যায় তাহলে কিন্তু ব্লাডের মধ্যে ব্লাড সুগার লেভেল এমনিই কমে যাবে, তখন এক্সট্রা করে আমাকে মেডিকেশনের মধ্যে থাকতে হবে না। তো পার্মানেন্ট সলিউশন হচ্ছে এটা, যেটা আমরা করি যে প্যানক্রিয়াসটাকে ঠিক করে দিই, ইনসুলিন লেভেলটাকে নর্মাল করে দিই। তারপরে দেখা যায় যে একটা সার্টেন পিরিয়ডের পর, একটা টাইমের পর সেই পেশেন্টকে কোনো লং টাইম মেডিসিনও যেমন খেতে হচ্ছে না, আজীবন মেডিসিন খেতে হচ্ছে না। কারণ যখনই এটা কন্ট্রোলে চলে আসে একটা টাইমের মধ্যে, আমরা বলে দিই কিছু ঘরোয়া উপাচার, কিছু লাইফস্টাইল বলে দিই, কিছু আমাদের যোগা থাকে সেটা বলে দিই, এবং সেটা বলার পর দেখা যায় যে একটা সময় গিয়ে মেডিসিন বন্ধ হয়ে যাওয়ার পরও ওনার সুগার লেভেল কন্ট্রোলে আছে। তাই 10 বছর আপনি ট্রিটমেন্ট করেছেন বা করছেন, আপনার সুগার লেভেল কন্ট্রোল হচ্ছে না, আমাদেরকে কিছু মাস সময় দিন, আপনার সুগার লেভেলও যেমন কন্ট্রোলে থাকবে, ভবিষ্যতে আপনাকে সুগারের জন্য ওষুধ খেতে হবে না। সেম কথা থাইরয়েডের জন্য, থাইরয়েডের ওষুধও বন্ধ করা যায়, কারণ এই 16 থাইরয়েড অনেক কিছু রোগ নিয়ে আসবে শরীরের মধ্যে। তাই এটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন, রিসেন্ট রিপোর্টগুলো করে নিয়ে আসুন, এবং আমরা বলে দেবো রিপোর্টটা দেখার পর যে এক্স্যাক্টলি আপনার কতদিন লাগবে এবং কিভাবে আপনি লাইফস্টাইল মেনটেন করলে এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারবেন। একদম। আসলে যখন একজন অভিজ্ঞ চিকিৎসক বুঝতে পারছেন যে এই পেশেন্টটিকে আমি ভালো করতে পারবো, এই পেশেন্টটি 10 বছর ধরে মেডিসিন খাওয়ার পরও এই অবস্থায় থাকা উচিত নয়, তখন তার ভিতরে একটা আফসোস কাজ করে যে যদি এই পেশেন্টকে আমি পেতাম, যদি এই পেশেন্টকে আমি সঠিকভাবে মেডিসিন গুলো অ্যাডভাইস করতে পারতাম, তাহলে পেশেন্টকে 10 বছর ধরে সুগার বা এই যে এত 16 থাইরয়েড নিয়ে ভুগতে হতো না। সে কারণে এমবিপির প্রত্যেকজন চিকিৎসক কিন্তু বারবার আপনাদের অনুরোধ করে যদি ভালো জায়গায় ট্রিটমেন্ট করেন, আপনি যদি সুস্থ হয়ে যান ভেরি গুড, সেই ট্রিটমেন্টে সেই চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি থেকে যান। কিন্তু যে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পর, যেই প্যাথির আন্ডারে থাকার পর আপনি দেখছেন বছরের পর বছর আপনি মেডিসিন খেয়েই যাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, তখন বদলানোর প্রয়োজনীয়তা রয়েছে। বছরও সময় দেওয়া উচিত না, কিছু মাসের মধ্যেও যদি আপনি কোনো পরিবর্তন না দেখেন, সাথে সাথে পরিবর্তন করুন আপনার প্যাথি বা আপনার চিকিৎসককে। চট করে বলবো, যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, তাদের জন্য কিন্তু রয়েছে অনেকগুলি চেম্বার। কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে, তার পাশাপাশি কিন্তু পুরো আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে কিন্তু চেম্বার রয়েছে। যিনি আছেন একটু সঙ্গে থাকবেন। দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। কোচবিহারের চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগা কিন্তু নতুন চেম্বারের ওপেনিং 18ই আগস্ট কিন্তু বনগা চেম্বারের ওপেনিং রয়েছে। প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং পাশাপাশি থাকবেন অবশ্যই ডক্টর এ হালদার, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। একটু যোগাযোগ করবেন প্লিজ যারা বনগার দিক থেকে অনুষ্ঠান দেখছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুর আমাদের খুব নতুন সদ্যজাত সন্তানের মতো নতুন তৈরি হওয়া একটি চেম্বার, তো গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে। কলকাতা এবং হাওড়া চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে মূলত, এবং পেয়ে যাচ্ছেন তাকে কিন্তু সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন শিবপুর এবং ল্যান্সডাউন চেম্বারে, বুধবার পাচ্ছেন বালচিগুড়িতে এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার ওনাকে পেয়ে যাচ্ছেন আমতলাতে, শুক্রবার পেয়ে যাচ্ছেন অবশ্যই বেলুরে, শনিবার পাচ্ছেন খিদিরপুরে, রবিবার আবারও থাকছেন ল্যান্সডাউন চেম্বার। এছাড়া ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রামে সোমবার, মধ্যমগ্রামে শুক্রবার এবং বেলুরে সোমবার করে পাচ্ছেন। ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষালকে কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। এবং কবে কোথায় কোন ডাক্তারবাবুকে পাচ্ছি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট 9830235527 বা 37 এই নাম্বারটি, প্লিজ নাম্বারটি
একটু নোট করে রাখুন। কোন রকম শারীরিক সমস্যা না থাকলেও নোট করুন। জানেন না আপনিও যে হঠাৎ করে কোন দিন কিন্তু এই নাম্বার দুটির প্রয়োজনীয়তা বেড়ে যাবে আপনার কাছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া কতুলপুর থেকে বলছি। বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমার মাথা থেকে চুল পড়ে যায় আর একটু গ্যাসের সমস্যা আছে। বয়স কত আপনার? 28 মাত্র। আচ্ছা, চুল পড়ে যাচ্ছে আর গ্যাসের সমস্যা আছে। হ্যাঁ। চুলটা কতদিন হলো পড়ছে? জি, চুলটা কতদিন পড়ছে? হ্যাঁ, চুলটা হয়ে গেল 2 মাস। 2 মাস। আর এই গ্যাসের সমস্যাটা কতদিন আছেন? গ্যাসের সমস্যা থেকে আগে থেকে আছে, মানে মোটামুটি 5-6 মাস হয়ে গেল। 5-6 মাস। এছাড়া কি আপনার শরীরে কোনো অ্যালার্জি আছে? না, অ্যালার্জি তেমন কোনো নেই। আচ্ছা, কখনো তো টেস্ট করেননি অ্যালার্জির জন্য? না না না। আচ্ছা, দেখুন আপনার এই চুল পড়াটা একটা সমস্যা, তার কিন্তু কারণ থাকে। যেমন যদি কারুর দীর্ঘদিন ধরে লিভারের প্রবলেম থাকে এবং তার সাথে সাথে যদি কোনো রকম শরীরের মধ্যে অ্যালার্জি থাকে, তো এই যে আপনার গ্যাস অম্বলটা হচ্ছে এর পেছনে কিন্তু আমি একটু আগেই আলোচনা করলাম যে গ্যাস অম্বলের পেছনে বা এই গ্যাস্ট্রাইটিসের পেছনে কিন্তু আমাদের লিভারের সমস্যা থাকে, কারণটা থাকে লিভারের সমস্যা। আর এই লিভারের সমস্যা থেকেও কিন্তু চুল পড়ে। তাই লিভার ফাংশন টেস্ট করে একবার দেখে নিতে হবে যে আপনার লিভারটা ঠিক আছে কিনা বা কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। আর তার সাথে সাথে শরীরে যদি অ্যালার্জি থাকে, অনেক সময় যে অ্যালার্জিটা আমাদের বহিঃপ্রকাশ হবে যে আমাদের কোথাও র্যাশ বেরোচ্ছে কিংবা ইচিং হচ্ছে, তো তখনই বুঝতে পারবো, সেরকম নয়। ব্লাডের ভেতরেও কিন্তু অনেক সময় অ্যালার্জি থাকে, যেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন সময়তে সেটা বহিঃপ্রকাশ হয় যেখানেতে খুব বড় ভাবে মানে একদম সম্পূর্ণ শরীরেতে র্যাশ বেরিয়ে সেটা বহিঃপ্রকাশ হয়। তাই এই দুটো কারণই এই চুল ওঠার কারণ থাকে। তার সাথে সাথে থাইরয়েডও থাকে। তো এই জিনিসগুলোকে একটু দেখে নিতে হবে যে এই জিনিসগুলোর মধ্যে কোন রকম প্রবলেম আছে কিনা, এবং যদি ট্রিটমেন্ট করতে হয় আগে এই প্রবলেমগুলো ট্রিটমেন্ট করতে হবে। তো এই প্রবলেমগুলো ট্রিটমেন্ট করলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চুল ওঠাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এইগুলোকে না ঠিক করলে আপনার চুল ওঠার ট্রিটমেন্ট করলে সেটা উঠতেই থাকবে, কারণ রোগটা আপনার ঠিক হচ্ছে না। তাই আগে রোগটাকে ঠিক করুন, এই প্রবলেম অবশ্যই আপনি সলিউশন পাবেন। আপনি বাঁকুড়া থেকে বলছেন, আপনি বাঁকুড়াতেও আমাদের সেন্টার আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আপনাকে গাইডলাইন দিয়ে দেবে এবং যদি কিছু রিপোর্টসের প্রয়োজন হয় তাহলে সেই রিপোর্টস আপনাকে করিয়ে দেবে এবং দেখবেন তারপরে ট্রিটমেন্ট করলে আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার চুল পড়াটা বন্ধ হয়ে গেছে। একদম। চুল এবং ত্বক, আমাদের স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা একদম আলাদাভাবে আপনাদের ট্রিটমেন্ট দিচ্ছে। প্রচুর আলাদা করে মেডিসিনও আপনাদের জন্য এসছে, প্রচুর প্রোডাক্ট যেটাকে আমরা বলি, যদিও নামটা প্রোডাক্ট বলছি কিন্তু সেটা কিন্তু মেডিসিনের মতন কাজ করবে, সেরকমই কিছু প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই সব বিষয় নিয়ে আবারও একদিন আলোচনা আমরা করব। তবে এই মুহূর্তে আমরা দেখব সেই মানুষগুলিকে, যে মানুষগুলি পৌঁছে গিয়েছিলেন নানা রকমের কষ্ট, জ্বালা, ব্যথা নিয়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কিন্তু যখন ফিরেছেন বাড়িতে এক মুখ হাসি নিয়ে ফিরেছেন। কি বলছেন তারপর তারা শুনবো। আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এইভাবে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কমছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম মানে হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতে করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্মা নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? সুগারের জন্য। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট
সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন। তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিমা ঘোষ। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানি সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, তারপর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা ভালো আছেন। এই বার্তাগুলো কেন দিই বলুন তো? কারণ যে মানুষগুলো ভালো আছেন সেই মানুষগুলো জানাতে চান যে আমরা কি কষ্টে ছিলাম, সেই কষ্টে যেন আর কোনো মানুষ না থাকে। তাই এনবিপিতে এলে কিন্তু এই সুরা রয়েছে। আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আমাদের রয়েছে, এই যে যারা ফোন করে আমাদের বলছেন যে বছর 10 ধরে একটা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করছি, কিন্তু একই অবস্থানে রয়েছি, বরঞ্চ খারাপের দিকে যাচ্ছি, ভালো তো হচ্ছি না, তাদের জন্য এটা দেখানো যে দেখুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিভাবে ট্রিটমেন্ট হয়। খুব বয়স্ক মানুষরাও কিন্তু তাদের সমস্যা থেকে বের হয়ে আসতে পারে। তো আপনারা কেন ভালো হতে পারবেন না? ভালো থাকার সিক্রেট গুলো নিয়ে আজকে আলোচনা করছি। সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, যেটা বলছিলাম ডাক্তারবাবু, সুগার তো একা আসে কিন্তু বহু রোগকে কিন্তু ডেকে নেয়। তো সেটা আমাদের জন্য কতটা হার্মফুল? অবশ্যই, এই যে বারবার আমরা বলি যে সাইলেন্ট কিলার, তো সাইলেন্ট কিলার বলার পেছনে কারণ হচ্ছে এটাই যে সুগার যদি আমাদের কন্ট্রোলে না আসে, যদি বছরের পর বছর যদি এইভাবেই চলতে থাকে যে সুগারের লেভেলটা আমাদের বেশি আছে, তাহলে কি হয়, আমাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন হয় এবং যেটা খুব মারাত্মক। কারণ সুগার থেকে যে কমপ্লিকেশন হয় সেগুলো কিন্তু খুব ভাইটাল অর্গানকে এফেক্ট করে। যেমন তার মধ্যে হচ্ছে চোখ। সুগার যদি কন্ট্রোলে না আসে আমাদের কিন্তু রেটিনা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কিছুদিন পর দেখা যাবে যদি এইভাবেই চলতে থাকে যে আমরা চোখে দেখতে পর্যন্ত পারবো না। তার সাথে সাথে যেটা এফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের পায়ের নার্ভ কিংবা হাতের নার্ভ, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। তো সেইটা যদি এফেক্টেড হয়, সুগার তো একটা মারাত্মক রোগী, তার সাথে সাথে ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেখানে দেখা যাচ্ছে পেশেন্ট একবারে বেডরিডেন অবস্থায় চলে যাচ্ছে, হাঁটতে পারছে না, কোনো জিনিস হাতে করে ধরতে পারছে না। এর থেকে যেটা মারাত্মক সেটা হচ্ছে আমাদের কিডনির ওপরেতে এফেক্ট করে এবং কিডনির ওপর এফেক্ট করলে কি হয়, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যায় এবং ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেলে যদি সেটা কন্ট্রোলের মধ্যে না আসে তাহলে একটা সময় কি বলে যে এটাকে ডায়ালিসিস করতে হবে এবং এই ডায়ালিসিস করে আপনাকে আজীবন ধরে কাটাতে হবে। তো কমপ্লিকেশন অনেক আছে, সলিউশনও আছে। তো আগে যেটা করণীয় সেটা হচ্ছে দেখা যাবে যে আমরা হয়তো ডায়াবেটিক নিউরোপ্যাথির ট্রিটমেন্ট করছি, কিডনির ট্রিটমেন্ট করছি, কিংবা আমাদের লিভারে যদি অ্যাটাক হয় সেটা ট্রিটমেন্ট করছি, চোখের ট্রিটমেন্ট করছি, কিন্তু যেটা মেন জিনিস সেটাকে কন্ট্রোলে আনছি না। তো আগে সুগারটাকে কন্ট্রোলে আনতে হবে, থাকলে দেখা যাবে এই সমস্ত কমপ্লিকেশন গুলো আপনার শরীরের মধ্যে আসছে না, বা এই সুগার থেকে কোন রকম কমপ্লিকেশন এমন হচ্ছে না যেটা আপনি একদম বেডরিডেন্ট হয়ে যান বা আপনাকে সারা জীবন ডায়ালিসিসের মতো জিনিস নিয়ে যেতে হয়, কিংবা আপনি চোখে দৃষ্টিহীন হয়ে পড়েন। একদম, এটা কিন্তু আপনাদের ভয় পাওয়ানোর কথা নয়, এটা খুব সত্যিকারের বাস্তব একটা চিত্র। যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে, আপনি যদি কন্ট্রোলে না আনতে পারেন সুগার বা ডায়াবেটিসকে, তাহলে কিন্তু এই পরিণতি আপনাকে পোয়াতেই হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারে একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সঠিক সময়ে যোগাযোগ করুন এবং অবশ্যই সুগার বা ডায়াবেটিসের হাত থেকে নিজেকে রক্ষা করুন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার।
আমি বিশ্বজিৎ সরকার বলছি। কোথা থেকে বলছেন? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর থেকে বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমি আমার মানে প্রবলেমটা হচ্ছে বিগত মানে 2-4 দিন ধরে আমার মানে মানে মাথার মধ্যে যেন মানে মনে হচ্ছে মানে ব্যথা করছে। তারপর ডাক্তার দেখালাম এবং মানে ডাক্তারবাবুরা মানে বলছেন যে মানে গ্যাস উঠে গেছে আর কি, মানে হ্যাঁ মাথার মধ্যে। তার সঙ্গে মানে প্রচন্ড মানে বমি আর মানে দুর্গন্ধযুক্ত মানে পায়খানা, আর মানে মনে হচ্ছে মানে হাতুড়ি দিয়ে মারলে যেমন হয় না ওরকম মানে দেখা করছে একটা আর কি মানে মাথার মধ্যে। তো এই যে মানে গ্যাসটাকে কিভাবে মানে নামাবো যদি একটু বলেন ডাক্তারবাবু। আচ্ছা, বয়স কত তোমার? আমার বয়স এখন 22। আচ্ছা, আপনি কোন রকম মেডিকেশনের ওপর আছেন? কোন রকম মেডিসিন নিচ্ছেন? হ্যাঁ 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 নিচ্ছি তো এখন। কিসের মেডিসিন নিচ্ছেন? মানে এই সমস্যারই মেডিসিন নেন নাকি এছাড়া অন্য কিছু মেডিসিনও নেন? মানে নাও, অন্য কোন রোগ নেই তো তোমার? আর অন্য কোন রোগ নেই? আচ্ছা, এইটা কি এই রিসেন্ট হচ্ছে না অনেকদিন ধরেই হচ্ছে? এটা তো মানে 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 কমে যায়। আচ্ছা আচ্ছা, এরকম আর কি আমার ব্যাপারটা। ঠিক আছে, আপনি শুনতে দেখুন, বলে দিচ্ছি। এই যে মাথা ব্যথার কথা আপনি বলছেন, প্লাস যে গ্যাস অম্বলের কথা বললেন উনি, তো যদি এটা দীর্ঘদিন ধরে আপনার হতে থাকে এবং সেটা বাড়ে এবং কমে, তার কিন্তু সলিউশন অবশ্যই দরকার। কারণ বারবারই আমরা বলি যে ছোটখাটো রোগ থেকে অনেক সময় বড় রোগের দিকে টান করে। তো আপনি কমপ্লেন অনেকগুলো করলেন, কিন্তু এই কমপ্লেন গুলোকে এক জায়গায় জুড়তে গেলে যে এর উৎসটা কি কি কারণের জন্য এটা হচ্ছে, কোনো একটা রোগের কারণে হচ্ছে না আপনার শরীরের মধ্যে মাল্টিপল রোগ আছে, সেটা কিন্তু জানতে গেলে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কারণ এইভাবে আপনাকে আমি সেই প্রবলেমটা সলিউশন দিতে পারবো না যে আপনার এক্স্যাক্ট কি কারণের জন্য এই জিনিসটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি সামনাসামনি বসে আপনার সাথে কথা বলবো এবং আরো কিছু কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজ গুলো আমরা করতে পারবো। তো দেখুন, প্রবলেমের সলিউশন অবশ্যই আছে। আপনি একবার সামনাসামনি যোগাযোগ করুন, আমরা একবার কথা বলে দেখি যে আরো কোন রকম প্রবলেম আছে কিনা, তারপরই আমরা একটা সলিউশনের মধ্যে আসতে পারবো যখন আমরা জানবো যে আপনার কি কারণে হচ্ছে। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, এসে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই এর সলিউশন পাবেন, কিন্তু একবার দেখে নি যে কি কারণের জন্য রোগটা হচ্ছে। মাত্র 22 বছর বয়স, বয়সটা ভীষণ কম তোমার। তুমি যোগাযোগ করো, যেহেতু তুমি কষ্ট পাচ্ছ, বাবা মাকে সাথে নিয়ে কাছাকাছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চলে এসো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি রমা সামন্ত বলতেছি। কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। আচ্ছা, বলুন কি প্রবলেম হচ্ছে? আমার খুব কোমর থেকে গাড়ির দিকে ব্যথা হয়ে যন্ত্রণা। আচ্ছা, বয়স কত? 26 বছর বয়সে এই সমস্যা? তো বুড়ি হয়ে গেল তো একদম। 26 বছরে 2 বাচ্চা সিজার। এই ব্যথাটা মোটামুটি কতদিন হচ্ছে? কতদিনের সমস্যা? 3-4 মাস। কোন রকম ওষুধ কিছু খাচ্ছেন বা কোন রকম কিছু এক্সরে করিয়েছেন? কোন রকম এক্সরে করিয়েছেন? আচ্ছা আচ্ছা, দেখুন মেন জিনিস হচ্ছে, আপনি শুনুন বলছি, এই জিনিসগুলোর প্রবলেম কোথায় হয়। হ্যাঁ, অবশ্যই আফটার সিজারের পর একটা অনেক সময় কি হয়, আমাদের কিছু কিছু নার্ভ কম্প্রেশন থাকে। তো সেখানেতে যেহেতু 26 বছর বয়স, তো অনেক সময় কি হয়, আমাদের নার্ভ যদি কিছু রকম কম্প্রেশন হয়ে যায়, সেখান থেকে একটা ব্যথা থাকে এবং সেই ব্যথাটা হয়তো ওই সময়তে দেখা যায় না, কিছুদিন পর গিয়ে জিনিসটা দেখা যায়। এবং তার সাথে সাথে এটাও দেখতে হবে যে ওনার এখন কিন্তু কোন রকম ক্যালসিয়াম চলছে না। একটা পিরিয়ডে ওনাকে কিন্তু রেগুলারলি ক্যালসিয়াম নিয়ে যেতে হয়েছে। তো একটা সাডেন সময় গিয়ে উনি কিন্তু ক্যালসিয়ামটাকে বন্ধ করে দেন, যেটা আমরা নর্মালি জানি যে প্রেগনেন্সির সময় নিতে হয়। এই ক্যালসিয়াম যখন হট করে বন্ধ করা হয়, তারও একটা প্রবলেম হিসাবে আমাদের শরীরের মধ্যে, আমাদের বিভিন্ন জয়েন্টে এবং কি হাড়ের মধ্যে
একটু ব্যথা যন্ত্রণা থাকে, এর সাথে সাথেও একটু দেখতে হবে যে আপনার কোন রকম স্পন্ডালাইসিস টাইপের রোগও দেখা দিচ্ছে কিনা। তো এই 3-4 রকমের কারণ আপনার হতে পারে এই ব্যথার জন্য। তো দেখুন, আমরা বারবারই বলি যে আর্থারাইটিস হোক কিংবা স্পন্ডালাইসিস হোক, এর ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনাকে আজীবন ওষুধ খেতে হবে না, সে ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু তার আগে জানতে হবে, আমাদেরকেও যেমন জানতে হবে, আপনাকেও জানতে হবে যে আপনার একটা রোগ শরীরে হচ্ছে, আপনার শরীরে ব্যথাটা হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে সেটা আপনারও জানার প্রয়োজন আছে। তো সেই কারণে জিনিসটাকে জানার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং তার সাথে সাথে আপনার প্রিভিয়াস কেস হিস্ট্রিটা একটুখানি দেখতে হবে। তো সেটা দেখার পরই আপনাকে সলিউশনটা বলে দিতে পারবো কিভাবে আপনাকে দেওয়া হবে এবং কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন। তো আপনি মেদিনীপুর থেকে বলছিলেন, মেদিনীপুরে অনেকগুলো চেম্বার আছে আমাদের। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি যে চেম্বার হবে সেই চেম্বারেতে এসে একবার যোগাযোগ করুন, কাগজপত্র যা আছে সেইগুলোকে নিয়ে আসুন, আমরা দেখার পর অবশ্যই বলে দেবো। এবং এইটা জানবেন যে আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট বছরের পর বছর হয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, আর সেটা তখনই বলতে পারবো যখন আপনার সমস্ত হিস্ট্রিটা জানবো এবং আপনার কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা জানবো। একদম। অস্থির সমস্যা নিয়ে আলোচনা হোক, এই রিকোয়েস্ট কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যানেলে আপনারা কিন্তু করে থাকেন। আজকে যেমন সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছিলাম, আমার মনে হয় চেম্বারে ডাক্তারবাবু সুগার বা ডায়াবেটিস এর পর বোধহয় অস্থির স্থান, যে নিয়ে আপনারা এত বেশি পেশেন্ট বোধহয় পেয়ে থাকেন। অবশ্যই, কারণ এই যে অস্টিওআর্থারাইটিস কিংবা লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এখন দেখা যায় যে এই সমস্ত পেশেন্টের সংখ্যা অনেক বেশি, কারণ প্রত্যেকটা রোগের পেছনে কিছু না কিছু কারণ থাকে। যেমন এই সুগারের জন্য বললাম যে লাইফস্টাইলটা অনেকটা দায়ী থাকে, সেরকম এই আর্থারাইটিস এর পেছনে কিন্তু অনেকটা পরিমাণ দায়ী আমাদের এই ডেলিকার লাইফস্টাইল। কারণ দেখা যায় যে আমাদের দীর্ঘ সময় এখন কাজের মধ্যে যে আমাদেরকে নয় কম্পিউটারের সামনে বসে দীর্ঘদিন ধরে কাজ করতে হচ্ছে, তো মাথাকে ঝুঁকিয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, কিংবা দেখা যায় যে অনেক সময় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকটা সময় কাজ করতে হচ্ছে। তার ফলে কি হয়, আমাদের কোমরের উপর অনেক এফেক্ট পড়ে। এবং তার সাথে সাথে দেখা যায় যে আমাদের একটা 30 বছরের পর যেটা আমাদের দরকার, ঠিকঠাক মতো করে ক্যালসিয়াম ইনটেক করা দরকার, ঠিকঠাক মতো করে আমাদের মিনারেল ইনটেক করা দরকার। ক্যালসিয়াম মানে শুধু ওষুধ নয়, ক্যালসিয়াম হচ্ছে আমাদের ডেলিকার লাইফস্টাইলের মধ্যে খাবার দাবার, যার মধ্যে থেকে আমরা ন্যাচারাল সোর্স পাই, সেই জিনিসটাকে আপনাকে ইনটেক করতে হবে। অনেকে দেখা যায় যে হ্যাঁ এটা বলে যে ক্যালসিয়াম মানে ওষুধ আমাকে 30 বছরের পর থেকে একটা করে ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে, সেটা নয়। কারণ ক্যালসিয়ামের ওষুধ যদি আপনি বিনা কারণে খান, কোন রকম কিছু না জেনে খান, সেখান থেকে কিন্তু ক্যালসিফিকেশন হবে, সেখান থেকে কিন্তু একটা বড় ধরনের রোগ হয় যেটাকে বলে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস। তো কোনো জিনিসটা বেশিও ভালো নয়, আবার কোনো জিনিসটা কমও ভালো নয়। তো জানতে হবে যে আমাদেরকে কিভাবে কোন লাইফস্টাইলটা মেনটেন করলে আপনি সুস্থ থাকবেন। তো ঠিক এই অস্টিওআর্থারাইটিস এর ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের একটা বয়স গেলে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং মিনারেল গুলো কমতে থাকে, এবং তার সাথে সাথে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম জয়েন্টের মধ্যে হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের হাঁটতে চলতে কোনো রকম প্রবলেম হচ্ছে, একটু হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, কিংবা ঘাড় ঘোরাতে গেলে ব্যথা হচ্ছে, কিংবা আমরা বসতে উঠতে একটুখানি ব্যথা স্টার্ট হয়েছে। তো এটা জানবেন যে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা আর্লি সিমটম দেয় যে আমার ছোট্ট ব্যথা থেকে শুরু হবে, সেই সময় যদি আমি ঠিকঠাক মতো সংযত না হয়ে যাই, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, লাম্বার স্পন্ডিলাইসিস আর অস্টিওআর্থারাইটিস এর মতো রোগে নিয়ে গিয়ে দাঁড় করাবে। একদম। রোগের নাম তো আমরা প্রচুর শুনি, প্রচুর জানি, এবং আমাদের অনুষ্ঠান থেকেও আপনি অহরহ রোগের নাম শুনতে পারবেন। শুধু রোগের নাম শোনাটা কিন্তু বড় বিষয় নয়, সেখানে ট্রিটমেন্ট আছে। তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যেরকম বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে, সেই রোগগুলো থেকে আপনাকে বের করে আনার দমটাও রাখে, ক্ষমতাটাও রাখে। আর সে কারণে বোধহয় এনবিপিরই অধিকার রয়েছে যে রোগগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। কে আছেন বলবেন? নমস্কার। কোথা থেকে? বারাসাত থেকে। আচ্ছা বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? গোড়ালিতে জ্বালা করে। আচ্ছা, গোড়ালিতে জ্বালা করে। আচ্ছা, শুধু জ্বালা করে না তার সাথে কোন রকম ব্যথা থাকে? না, খুব ব্যথা করে না, হালকা জ্বালা হালকা জ্বালা করে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? 6 মাসের, প্রায় 6 মাসের উপরে হয়ে। 6 মাসে।
ডাক্তার দেখাইনি। আচ্ছা আপনার এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে, তো আপনাদের জানার জন্য। আচ্ছা আচ্ছা, জ্বালা জ্বালা করে, এছাড়া কি আপনার হাতের তালু বা পায়ের চেয়েটো কি মাঝে মাঝে ঘেমে যায়? হ্যাঁ, হাতের তালুটা ঘামে, তাই তো? আচ্ছা, আপনি কি কোন রকম ওষুধপত্র কিছু খান, মানে সুগার, প্রেশার, থাইরয়েড? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে পায়ের জ্বালা হচ্ছে, এই জ্বালা ভাব সঙ্গে যদি ব্যথা থাকতো তাহলে কিন্তু আমরা একটু অন্যভাবে জিনিসটাকে দেখতাম, যে আপনার হয়তো গোড়ালির কোনোভাবে হাড় বাড়ছে এবং সেই কারণে আপনার ব্যথা একটু থাকছে, এবং তার সাথে সাথে যে আপনার পা ফেলতে অসুবিধে হচ্ছে সেটা আমরা অন্যভাবে ডায়াগনোসিস করতাম। কিন্তু এই যে জিজ্ঞাসা করলাম যে আপনার হাতের তালু কিংবা পায়ের চেটো ঘামছে কিনা, তার সাথে সাথে গোড়ালির জ্বালা জ্বালা, এইটা কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইউরিক অ্যাসিডের দিকে টান করে। হয়তো ব্যথাটা এখনো আসেনি, এটা স্টার্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস জানবেন যে যদি গোড়ালিতে হালকা জ্বালাভাব শুরু হয় এবং তার সাথে সাথে যদি আপনার কিছুদিন পর গিয়ে যদি হালকা ব্যথা অনুভব হয়, তাহলে সেটা কিন্তু ইউরিক অ্যাসিডের দিকে টান করে। তো সেটা একবার দেখতে হবে। হ্যাঁ, জ্বালাভাব কেন করছে সেটার কারণটা আমি বললাম, কিন্তু যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই এর ট্রিটমেন্টটা শুরুতে করে নিতে হবে। তো যদি আপনি মনে করেন তাহলে আপনি একটা গিয়ে ইউরিক অ্যাসিড টেস্ট করুন, আপনি দেখবেন যে নর্মাল লেভেলের থেকে একটু বেশি আপনার থাকবেই। তো এটা নিয়ে টেনশন নেবার কিছু নয়। যদি স্টার্টিং আপনার থাকে যে অল্প বেশি থাকে, এই মুহূর্তেই ট্রিটমেন্ট করে নিন, সুস্থ হয়ে যাবেন এবং ভবিষ্যতে ইউরিক অ্যাসিড থেকে মানে ইউরিক অ্যাসিডের জন্য কোনো রকম প্রবলেম আপনার হবে না। কারণ যদি ইউরিক অ্যাসিড আপনার ভেতর ভেতর থাকে, তার সিমটম হয়তো শুধু এই জ্বালা জ্বালা ভাব দিয়ে থাকছে, আর হয়তো কোনো কারণে বহিঃপ্রকাশ হচ্ছে না, সেখানে কিন্তু আস্তে আস্তে কিডনিকেও এফেক্ট করবে। তো সেটা একবার টেস্ট করে নিন, টেস্ট করে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি নর্মাল থাকে আমাদের তখন অন্য কারণ দেখতে হবে, কিন্তু মেন দুটো কারণ থাকে, যে আমাদের হাতের তালু এবং সঙ্গে আমাদের গোড়ালি জ্বালা জ্বালা, এটা কিন্তু ইউরিক অ্যাসিডের দিকে থাকে। এবং যদি ভবিষ্যতে ব্যথা আসে তখন কিন্তু আমরা হাত মানে গোড়ালির যে হাড় সেটা বাড়ার কথা ভাববো। তো একবার যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আমরা একবার দেখে নিই, দরকার পড়লে টেস্ট আমরা লিখে দেবো, সেইগুলো করে নিয়ে আসুন, সলিউশন অবশ্যই আছে। একদম। আর যখন এরকম নতুন নতুন কোন রোগ তৈরি হয়, তো কি রোগ বুঝতে আপনি পাচ্ছেন না, কিন্তু রোগটা নিয়ে দেখবেন আপনি বসে আছেন ফেলে রেখেছেন, অপেক্ষা করছেন এটা কতটা বাড়বে, দেখি কতটা আমি সহ্য করতে পারি, এটাই কিন্তু আমরা ভুল করে ফেলি। রোগকে একেবারে গোড়াতেই আপনাকে তুলে কিন্তু নির্মূল করে দিতে হবে, তবেই কিন্তু রোগটা বেশি বাড়বাড়ন্ততা পর্যায়ে যাবে না, এবং আপনিও না খুব কম টাকার মেডিসিন খেয়ে ভালো থাকতে পারবেন। আমরা তো প্রত্যেকে মধ্যবিত্ত পরিবার, একটু পয়সার দিকটা একটু ভাবি, এবং যদি আপনি সত্যি মধ্যবিত্ত পরিবার হয়ে পয়সার দিকটা চিন্তা করেন, তাহলে বলবো একবারে প্রথমে যোগাযোগ করুন, তাহলে অল্প টাকার মেডিসিনে আপনি তাড়াতাড়ি কিন্তু ভালো হতে পারবেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। আমরা সুগার নিয়ে আলোচনা করছি, আমরা অস্থির নিয়ে আলোচনা করছি। অস্থির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে যদি বারবারন্ত হয়ে যায় অস্থির সমস্যা, যদি খুব খারাপ পর্যায়ে চলে যায়, তখন আমাদের অপারেশন পর্যন্ত করতে হতে পারে। এরকম কি পেশেন্টরা আসে যে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং আপনাদের মেডিসিনের পর তারা দিব্যি ভালো রয়েছে, এরকম উদাহরণ কি আমরা পেতে পারি? দেখুন, আমাদের কাছে এরকম পেশেন্টই বেশি পাবেন, যে যারা 3 বছর 4 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন এবং ট্রিটমেন্ট করার পর রোগ তো ভালো হয়নি, সেটা আর্থারাইটিস হোক, লাম্বার স্পন্ডালাইসিস হোক, তার সাথে সাথে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হোক, রোগ তো ভালো হয়নি, কিন্তু আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে যে বলেছে যে অপারেশন করতে হবে, এছাড়া কোনো রকম গতি নেই। এরকম পেশেন্টই আমরা ট্রিটমেন্ট করি খুব বেশি। কারণ শুরুতে আমাদের কাছে পেশেন্ট আসে না যে আমাদের সিমটম দেখা যাচ্ছে, আমি চলে এলাম, হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, এরকম পেশেন্ট আসে না। সবাই রোগটাকে বড় করেই আসে। তো সেই জায়গা থেকে আমাদের যেরকম চ্যালেঞ্জ থাকে যে না, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক করতে হবে, উইদাউট অপারেশনে ঠিক করতে হবে। কারণ আমরা কোন রকম অপারেশনের দিকে যাই না, আমরা বিনা অপারেশনেতে ট্রিটমেন্ট করি। এরকম পেশেন্ট বহু আছে যাদেরকে নি রিপ্লেসমেন্ট করতে বলেছে, ওনারা করেছেন, তারপরও আবার সেই প্রবলেম এসছে। তো তাদেরকেও আমরা ঠিক করেছি, এবং যাদেরকে রিসেন্ট বলেছে যে কোমরের অপারেশন করতে হবে কিংবা হাঁটুর অপারেশন করতে হবে, তারা আমাদের কাছে মেডিকেশনের মধ্যে থেকে অনেক সুস্থ আছেন, অনেক ভালো আছেন। একদম। চট করে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। বর্ধমান থেকে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আমার ঘুম থেকে ওঠার সময়
গা হাত পা যেমন ঝিনঝিন ঝিনঝিন করে, ঠিক আছে, আর জ্বর জ্বর ভাবটা থাকে, সকালের দিকে হয় আর সন্ধ্যের দিকে। আচ্ছা, গা হাত পায়ে কোন রকম ব্যথা যন্ত্রণা থাকে? হ্যাঁ, ব্যথা যন্ত্রণা থাকে, হাঁটা যায় না। আচ্ছা, পায়ের ছোট ছোট আঙুলগুলো কিংবা হাতের আঙুলগুলোতে একটু ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা হয়। আচ্ছা ব্যথা হয়। আচ্ছা, আর এটা মোটামুটি কতদিন হচ্ছে? এটা হচ্ছে আমার 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে, ঠিক আছে, শুনতে থাকুন বলছি। আপনার এই যে সিমটম বললেন, এটা খুব, এই যে আমরা আর্থারাইটিস নিয়ে আলোচনা করছিলাম, তো ভালো হলেন উনি ফোন করলেন। এটা হচ্ছে আর্থারাইটিস এর আরেকটা পার্ট, যেটাকে আমরা বলি রিউমাটয়েড আর্থারাইটিস। এই যে অস্টিও আর্থারাইটিস এর কি হয়, আমাদের বড় বড় জয়েন্ট গুলোতে ব্যথা শুরু হবে স্টার্টিং এ। শুরু যখন হবে আমাদের কোমরে ব্যথা চালু হবে, হাঁটুতে ব্যথা চালু হবে, হিপ জয়েন্টে ব্যথা, যেগুলো বড় বড়। কিন্তু এই রিউমাটয়েড আর্থারাইটিস এর কয়েকটা সাইন, যেটা হচ্ছে আমাদের ছোট ছোট জয়েন্ট গুলো, হাতের আঙুল, পায়ের আঙুল, এই জিনিসগুলো থেকে ব্যথাটা শুরু হবে। তার সাথে সাথে এই জ্বর, গায়েতে জ্বর থাকবে এবং সকালের দিকে একটুখানি ঝিনঝিনি ভাব এবং একটু আড়ষ্টতা ভাব থাকবে, যে আমার উঠতে গেলে একটু প্রবলেম হচ্ছে, শরীরের মধ্যে ব্যথা আসছে। তারপর দেখা যাবে যে একটুখানি আস্তে আস্তে হাঁটার পর উনি ঠিক হচ্ছেন, ব্যথাটা সাবসাইড করে গেছেন, আবার কিন্তু কিছুক্ষণ পর গিয়ে এই সিমটমটা দেখা যাবে। তো আপনি যে সিমটম গুলো বললেন, যতটা আমি ফোনের মধ্যে শুনলাম, তাতে কিন্তু আপনার এটা রিউমাটয়েড আর্থারাইটিস এর দিকে যাওয়ার চান্স অনেক বেশি। সেটা আমি সিমটম দেখে বললাম, এটাকে কনফার্ম করতে হবে, তার জন্য অবশ্যই একটা টেস্ট করতে হবে, আর ট্রিটমেন্ট অবশ্যই আছে। রিউমাটয়েড আর্থারাইটিসে আপনাকে অন্যান্য জায়গায় বলবে যে আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে এবং সেখানেতে শুধু আপনাকে ব্যথার ওষুধ দেবে। তাই এইটুকুনি আপনাকে বলবো যে যদি আপনি পার্মানেন্ট সলিউশন এটা চান, দীর্ঘদিন যদি ওষুধ না খেতে চান, একটা অল্প সময়ের মধ্যে যদি আপনি সুস্থ হতে চান, তাহলে আরএ ফ্যাক্টর বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা করে এসে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যেখানে সেন্টার হবে বলে দেবে। দেখবেন যখন আমরা অ্যাডভাইস দেবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন। আর প্রত্যেকের জন্য বলবো যে চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, যেমন দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ওপেনিং কিন্তু বনগাঁর 18 তারিখে আগস্ট মাসের। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর বি শর্মা সংস্থার ডিরেক্টরকে পাচ্ছেন এবং আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে। আপনারা সোমবার করে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার শিবপুর এবং আপনারা ল্যান্সডাউনে পাচ্ছেন, বুধবার বালচিগুড়ি কলকাতার শোভাবাজারে পাচ্ছেন, বৃহস্পতিবার আপনারা কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, শুক্রবার দিন আপনারা কিন্তু বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুর এবং রবিবার দিন আবারও ল্যান্সডাউন চেম্বার রয়েছে। ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এস ঘোষাল এবং ডক্টর এ হালদার সকলকে কিন্তু আপনারা কলকাতা এবং হাওড়া জুড়ে সমস্ত চেম্বারে কিন্তু পাচ্ছেন। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 এবং 37। সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং যোগাযোগ করুন। সময় একেবারে শেষ এবং আরেকবার শুধু বলবো 18 তারিখ বনগাঁ চেম্বারের ওপেনিং, তাই তো রাতুলবাবু? এবং তার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। যারা এখনো পর্যন্ত জানেন না যে বনগাঁ চেম্বারের ওপেনিং রয়েছে, তারা কিন্তু এখনই ফোন করুন স্ক্রিনের নাম্বারে 9830235527 এবং 37 এবং সেই নাম্বারে ফোন করলে কিন্তু আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে। এবং থাকবেন কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন ডক্টর এ হালদার